হাই টেম্পারেচার আছে, তাকে কমাতে হবে, পাখিকে কমফোর্ট লেভেলে দিতে হবে। যে কোনো বয়সে পাখি হতে পারে। সিম্পল জিনিস, উইন্ড চিল। আমি এক্সস্ট ফ্যান চালিয়ে দেবো, পাখির বয়স কত আছে, তার বডি ওয়েট কি আছে, কি ডেন্সিটি আছে, আর বাইরের টেম্পারেচার কি আছে, আর পাখির রিকোয়ারমেন্ট কি আছে। সিম্পল জিনিস, ক্যালকুলেশন সোজা। অ্যাটলিস্ট একটা ফ্যান চলছে, দুটো ফ্যান চলছে, তিনটে ফ্যান চলছে, মোটামুটি সবাই বুঝে যায়। এবং এই স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন, ধরুন একটা 20 দিনের পাখি আছে বা 25 দিনের পাখি আছে, একটা উইন্ড চিল এফেক্ট কত, 1 ফিট স্পিডে ফ্যান চলছে, 1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার কমে যাবে। 5 ফিট পার সেকেন্ড স্পিডে ফ্যান চলছে, 5 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার কমে যাবে। তো কিন্তু এর একটা লিমিট আছে। কত লিমিট? আমি কি যা খুশিতে ফ্যানের স্পিড দিতে পারবো, এয়ার স্পিড দিতে পারবো পাখিকে? না, পারবো না। তো সেই অনুযায়ী কিন্তু আমাকে ফ্যানের স্পিড কন্ট্রোল করতে হবে। এবার ফ্যানের স্পিডের একটা লিমিটেশন, ধরুন একটা ব্রয়লারের ফার্মে আমরা জেনারেলি বলি 0.5 ফিট পার সেকেন্ড এয়ার স্পিড থেকে শুরু করা উচিত একটা ডেভল চিক্সে ম্যাক্সিমাম। এবং পিক সামারে যখন হাই হিউমিডিটি থাকবে, একটা এসি শেডের ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকা উচিত অ্যাটলিস্ট 10 ফিট পার সেকেন্ড এয়ার স্পিড। যদি ধরে নিই যে ম্যাক্সিমাম এয়ার স্পিড কোয়ালিটির আমার ফ্যান লাগানো আছে, তো আমি 10 ফিট পার সেকেন্ডে আমি এয়ার মুভমেন্ট করাতে পারবো, তো 10 ডিগ্রি টেম্পারেচার আমি নামাতে পারবো। তারপর 34 ডিগ্রি টেম্পারেচার আছে, 24 করে দেবো। কন্ডিশন, ফার্ম ক্যাপাসিটি ঠিক আছে, ফার্মের ইনসুলেশন ঠিক আছে। যদি ফার্মের লিকেজ থাকে, ইনসুলেশন ঠিক না থাকে, ফার্মের ফ্যান ক্যাপাসিটি ঠিক না থাকে, তাহলে কিন্তু 10 ডিগ্রি টেম্পারেচার ক্যালকুলেশন আসবে না। বা আমি 10 ফিট পার সেকেন্ড এয়ার স্পিডটা আমি আনতেই পারবো না। কেন? ওই ফার্মে আমাকে 10 ফিট এয়ার স্পিড ক্যালকুলেশন করে, ফার্মের লেন্থ ব্রেথ হাইট ক্যালকুলেশন করে যে ক্যাপাসিটির ফ্যান লাগবে সেটা হয়তো ইনস্টল করা আছে, কিন্তু যদি লিকেজ থাকে, যে স্ট্যান্ডার্ডে আমাকে ওখানে এয়ার প্রেশারের জন্য আমার নেগেটিভ প্রেশারটা কাজ করবে, ধরুন আরো 20 বা 25 পিএসআই আমার যে যে এয়ার প্রেশারটা লাগবে সেটা চেঞ্জ হয়ে যাবে, আমি তুলতেই পারবো না, কারণ লিকেজ আছে। তো এয়ার স্পিড কিন্তু 6 ফিট 5 ফিট 4 ফিট এসে যাবে। তো আমি প্রথম ধরে নিলাম সবকিছু স্ট্যান্ডার্ড আছে, আমি 10 ডিগ্রির কাছাকাছি, 8 থেকে 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার আমি নামিয়ে দেবো। তারপরে বাইরে আউটসাইড টেম্পারেচার 40 ডিগ্রি, পাখিকে আমার 24 ডিগ্রি লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাকে এয়ার উইন্ড চিল যেটা আছে সেটার পরের স্টেজে আমাকে আসতে হবে, সেটা হচ্ছে কুলিং প্যাড। কুলিং প্যাড কি হবে আমরা জানি সবাই, কুলিং প্যাড আমি জল দিয়ে ভেজাবো, কুলিং প্যাড দিয়ে বাইরের বাতাসটা টেম্পারেচারটা ড্রপ করবে এবং ভেতরে টেম্পারেচার কিন্তু কমে যাবে। কিন্তু আবার বলছি, যে রিজিয়নে আমরা আছি বসে, তার হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম সময় হিউমিডিটি কিন্তু হাই থাকে উইন্টার বাদে। ঠিক আছে, সামনে মার্চ মাস আসবে, এপ্রিল মাস আসবে, মার্চ এপ্রিল কোনো টেনশন নেই, হিউমিডিটি কমই থাকে। তারপরে কেন আমি কুলিং প্যাডের থ্রু দিয়ে যখনই টেম্পারেচার 1 ডিগ্রি কমাবো, ঘরের ভেতরে কিন্তু আমার অলরেডি 4 থেকে 5 ডিগ্রি 5% কাছাকাছি রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। বেড়ে যাবে 40 ডিগ্রি টেম্পারেচার, আমি উইন্ড চিল দিয়ে মানে ফ্যান দিয়ে 40টাকে ধরুন আমি 32, 31 বা 30 কাছাকাছি নিয়ে এসেছি। এবার কুলিং প্যাডে আমি চাইছি 6 ডিগ্রি টেম্পারেচার কমাতে। যখনই 6 ডিগ্রি এয়ার টেম্পারেচার কমাবো আমি, মানে বার্ডসের ফিল এফেক্টটা কমে যাবে। তো 6 ডিগ্রি কমা মানে অ্যারাউন্ড কত, 24%, 25%, 26% কাছাকাছি হিউমিডিটি বেড়ে যাবে। যাবে তো? যাবে তো? তো কি হবে, আমার যদি 70% হিউমিডিটি থাকে, 25% বেড়ে গেছে, 70 25 95% হবে না। কেন? কারণ পাখি তো 95% হিউমিডিটিতে পাখি থ্রাইভ করতে পারবে না, কারণ এমনি টেম্পারেচার হাই আছে। পাখি হিট ডেসিপেট করার একটাই রাস্তা আছে। কিভাবে ডেসিপেট করে? প্যান্টিং। প্যান্টিং এর মাধ্যমে করবে না। তো প্যান্টিং কখন করবে? যখন ও মুখটা হা করবে, প্যান্টিং করছে, এখান থেকে ও লেটেন্ট হিট ছাড়বে, এভাপোরেশন হবে। কিন্তু যদি এয়ারটাই সম্পৃক্ত হয়ে যায়, যে এয়ার ভেতরে ঢুকছে পাখির কাছে, তার যদি 95% কাছাকাছি রিলেটিভ হিউমিডিটি আছে, কি হবে? সে বাতাস তো আর জলীয় বাষ্প টানতে পারবে না, তো পাখি নিতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লো টেম্পারেচার থাকলে খুব ইজি, আমরা সবাই জানি লো টেম্পারেচারকে বাড়াতে হবে অ্যাজ পার স্ট্যান্ডার্ড, পাখির যেরকম রিকোয়ারমেন্ট আছে। তো এই জিনিসটাকে আমি ইজি ফার্মে কিন্তু আমাকে ঠিকঠাক কন্ট্রোল করতে হবে। কিন্তু ব্যাপারটা ইজি ফার্মে যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হয়, কস্টলি। কেন? ফুয়েল খুব কস্টলি। আমি সেটা
স্পেস হিটার দিয়ে করি, গ্যাস হুডার দিয়ে করি, বুখারি দিয়ে করি, ওভেন দিয়ে করি, কেন কন্টিনিউয়াস ভেন্টিলেশন চলছে নর্মাল টানেল ফর্মে, আমার কিন্তু হিটটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। পাখি সব থেকে ভালো কোন কোন হিউমিডিটি থাকে? 45, 50, 60, 65, 70 বাস রেঞ্জ। যদি হিউমিডিটি এর থেকে বেশি হয়ে যায়, পাখি হিট ছাড়তে পারবে না, প্যান্টিংয়ে ওর কাজ হবে না ঠিকঠাক করে। আর যদি নিচে হয়ে যায়, সেটাও পাখির জন্য সমস্যা। কারণ উইন্টারে খুব একটা সমস্যা নেই, সেম নেক্সট মার্চ এপ্রিল সমস্যা নেই, কিন্তু মে মাসটাই কিন্তু সমস্যা হয়ে যাবে হাই হিউমিডিটি। তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাকে কুলিং প্যাড আমি কখন চালাবো না চালাবো সেই জিনিসটাকে প্ল্যানিং করতে হবে। এয়ার স্পিডটা আমি অলরেডি বলে দিয়েছি যে আমার একটা যে কোনো বার্ডস কোন বয়সে কি এয়ার স্পিড দিতে পারে সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। একটা 3 দিনের পাখি আছে, তাকে যদি 3 ফিট পার সেকেন্ড এয়ার স্পিড দিয়ে দিই, তাহলে কিন্তু পাখির উইন্ডচিল এফেক্ট বেশি হবে, এবং উইন্ডচিল এফেক্টটাও কিন্তু পাখির বয়সের সঙ্গে নির্ভর করে। ধরুন আমি 3 ফিট পার সেকেন্ড এয়ার স্পিড দিয়ে দিলাম, এইতে 3 ফিট পার সেকেন্ড এয়ার স্পিড দিলে আমার একটা 25 দিনের পাখি হয়তো 3 ডিগ্রির কাছাকাছি কম তাপমাত্রা ফিল করবে, কিন্তু পাখিটা যদি 3 দিনের হয় কি হবে? 3 দিনের পাখি কি মনে করবে, সে কতটা কম ফিল করবে? 3 দিনের পাখি কিন্তু 3 ডিগ্রি কম না, 3 দিনের পাখিকে অ্যারাউন্ড 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার কম ফিল করবে। কেন? ছোট পাখির ক্ষেত্রে উইন্ডচিল এফেক্ট বেশি হয়। পাখি গ্র্যাজুয়ালি যত বড় হবে তার উইন্ডচিল এফেক্ট কিন্তু কমতে থাকবে। একটা 25 দিন, 30 দিন, 35 দিনের পাখির উইন্ডচিল এফেক্ট 1 ফিট স্কোয়ার ফিট এয়ার স্পিডের জন্য 1 ডিগ্রি যদি হয়, কিন্তু সেটা ফার্স্ট উইকের পাখি, 2 দিনের পাখি, 3 দিনের পাখি, তার উইন্ডচিল এফেক্ট প্রায় ডাবল হয়ে যাবে। তো এই জিনিসটাকে মাথায় রেখেও কিন্তু আমাকে ফ্যানের সেটিং করতে হবে বা ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে। এটা একটা এক্সাম্পল আছে, ধরুন নর্থ পশ্চিম কলকাতার খুব কাছেই দেখুন, এখানে প্রত্যেক মাসে হাইয়েস্ট টেম্পারেচার কি আছে এবং লোয়েস্ট টেম্পারেচার কি থাকে দেওয়া আছে, প্রত্যেক মাস ভ্যারি করছে। কিন্তু আমি জাস্ট দিলাম যে সেপ্টেম্বর আমাদের এখানে হাই হিউমিডিটি থাকে, সেপ্টেম্বর মাসের অবস্থা দেখুন, টেম্পারেচার 33 ডিগ্রি আছে এবং লোয়েস্ট আছে 26। কিন্তু মজার বিষয় দেখুন, হিউমিডিটি কত আছে? 84% আছে। তো 84% আপনি কি কুলিং প্যাড চালাবেন? চালাতে পারবো না। কিন্তু কুলিং প্যাড চালালেই তো 84% মানে একদম স্ট্রেট তো 90% ক্রস করে যাবে। কোনো 2 সপ্তাহ দেখুন, ধরুন এখানে 30 দিনে বললাম, কোনো 2 সপ্তাহের অবস্থা দেখুন কতটা চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার দেখুন কত চেঞ্জ হচ্ছে। কোনো একটা দিন ধরবো, দেখুন 24 ঘন্টা যদি টেম্পারেচার এবং হিউমিডিটি দেখি, দেখুন, এবং সব থেকে মজার দিন হচ্ছে হিউমিডিটিরও দেখুন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সময় মাথায় রাখবো যে আমি এপ্রিল মাসে লো হিউমিডিটি থাকবে, কোনো চাপ নেই, কুলিং প্যাড চলবে, ফ্যান চলবে, টেম্পারেচার নেমে যাবে, হিউমিডিটি লো আছে, পাখি কমফোর্টেবল থাকবে। কিন্তু সেপ্টেম্বর মাসে হাই হিউমিডিটি, তো হাই হিউমিডিটিতে পাখিকে ম্যানেজ করার জন্য আমার সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, এবং আমাকে সায়েন্সটা বুঝতে হবে। ইসি ফার্ম চালাতে গেলে পাখিটাও যতটা বুঝতে হবে, তার সঙ্গে সিম্পল ফিজিক্সটা বুঝতে হবে। ইসি ফার্ম কিভাবে কাজ করে তার ফিজিক্স, কমন সেন্স মাথায় লাগাতে হবে। কারণ আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার সেই লেভেলে নেই। এখানে একমাত্র কমন সেন্স এবং সায়েন্স, বেসিক সায়েন্স, এটাই কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে। ধরুন এক্সাম্পল, আমি জাস্ট সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাসে কি করবো? আমার একটা ফার্ম আছে 4000 স্কোয়ার ফিটের ফার্ম, তার কাছে সেই লেভেলে নেই, টানেল ভেন্টিলেশন আছে। আমাকে নর্মালি ইসি সিস্টেমের উপরে ভরসা না করে আমি ঘরের টেম্পারেচার কতটা কমাতে পারছি সেটা মাথায় রাখতে হবে। না হলে আমি টেম্পারেচারটা যদি থ্যাচিং করে সাইডে যদি ঠিকঠাক আমার কার্টেন থাকে, এগুলো দিয়ে যদি টেম্পারেচার কমাতে পারি, সেটা কিন্তু আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ। কারণ আমি সেপ্টেম্বর মাসে আমি কুলিং প্যাড জল দিয়ে ভেজাতে পারবো না, তো সেই রাস্তায় যেতে হবে। সিম্পল, যদি ঘরের ভেতরে এয়ার স্পিড পাখি লেভেল আমি বাড়াতে পারছি না, এয়ার স্পিড 8 ডিগ্রি, সরি 8 ফিট, 9 ফিট, 10 ফিটের কাছাকাছি আমার এয়ার স্পিড লাগবে, বাফেল ইউজ করুন।
বাফেল ইউজ করে কিন্তু আমি কিন্তু টেম্পারেচার কিন্তু কমাতে পারবো, মানে এয়ার স্পিডটা বাড়াতে পারবো পাখির লেভেলে। আমি অনেক ফার্ম দেখেছি, বর্ষাকালে ভিজে দেখেছি, 10টা ফার্ম দেখেছি, 8টা ফার্ম কুলিং প্যাড বৃষ্টি জলে ভিজছে। ওকে বলা আছে বর্ষাকালে কিন্তু কুলিং প্যাড চলবে না, কারণ দরকার হচ্ছে না। কুলিং প্যাড যদি চালিয়ে দেয় পাখি আনকমফোর্টেবল হয়ে যাবে। স্যার চালাচ্ছি না তো, যে ঘরে গিয়ে দেখলাম লিটার ভিজে গেছে, পাখির অবস্থা খারাপ, ঘরের ভিতরে হিউমিডিটি প্রচুর হাই, কি হলো? আমি ফার্মারকে বললাম, সুপারভাইজার বললো, সুপারভাইজার তোমাকে বললাম তুমি ভিডিও করো তো, ফার্মের কুলিং প্যাডের ছবিটা পাঠাও, একটা ছোট্ট একটা 2 মিনিটের ভিডিও পাঠাও। ভিডিও পাঠিয়ে দিল, সুন্দর কুলিং প্যাড লাগিয়ে দিয়েছে। কিন্তু বৃষ্টি যখন পড়ছে, স্যার আমি কুলিং প্যাডে জল দিচ্ছি না, ও বৃষ্টিতে একটুখানি ভিজে গেছিল। আরে বাবা 85% হিউমিডিটি আছে বাইরে, তোমার বৃষ্টিতে কুলিং প্যাড ভিজে যাচ্ছে, বাস। তো এটা এনশিওর করতে হবে কুলিং প্যাড যেন বৃষ্টির জলে না ভেজে, ইভেন কুলিং প্যাডে যেন ডাইরেক্টলি সানলাইট না পড়ে, কেন আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজে গেল বা নর্মাল আমরা ভেজাচ্ছি, এবং যদি ডাইরেক্ট সানলাইট লাগে কি হবে? মশ জন্মে যাবে, মশ জন্মাবে, কুলিং প্যাডের যে এফেক্টিভনেস আছে কমে যাবে, কমে যাবে। তো কুলিং প্যাডকেও কিন্তু ডাইরেক্ট সানলাইট এবং ডাইরেক্ট বৃষ্টি থেকে বাঁচাতে হবে। আর নর্মাল স্ট্যান্ডার্ড 75% উপরে রিলেটিভ হিউমিডিটি বাইরে আছে, কুলিং প্যাড চালানো যাবে, মানে চালালে আমরা পাখিকে কিন্তু সেই লেভেলে কমফোর্ট দিতে পারবো না। এবং কুলিং প্যাড জেনারেলি 25 দিনের আগে কুলিং প্যাড চালানো যাবে না। কুলিং প্যাড 28 ডিগ্রি টেম্পারেচার, তার নিচে টেম্পারেচার দরকার হবে না। এবং কুলিং প্যাড চালানোর স্ট্যান্ডার্ড প্রোটোকল কি? আগে আমার শেডে যে ফুল ক্যাপাসিটি এয়ার স্পিড দিতে পারবো, সেই জিনিসটাকে প্রথম অস্ত্র, মেইন অস্ত্র এয়ার স্পিড, সেটা দিয়ে আমি কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করতে যাব। যখন ওটাতে পারছে না এবং হিউমিডিটি আমার ফেভারে আছে, একমাত্র তখন আমি কুলিং প্যাডের দিকে যাব, নালে যাব না। এয়ার কোয়ালিটি, আমরা জানি সবাই এয়ার কোয়ালিটি কি দিতে হবে। শীতকালে এয়ার কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। কেন? ইনফ্রাস্ট্রাকচার আমার যে লেভেলে থাকে ম্যাক্সিমাম ফার্মে, হিটটাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু এয়ার কোয়ালিটির সঙ্গে বড় কম্প্রোমাইজ করি। কারণ মিনিমাম একটা যে রেটে ভেন্টিলেশন দিতে হবে এয়ার কোয়ালিটিকে মেনটেন করার জন্য, সেই রেটে ভেন্টিলেশন চালালেই তো পুরো হিটটা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। স্যার টাইমারে দেখেছি, কি টাইমারে দেখেছো? স্যার 10 মিনিট পর পর 1 মিনিট করে চালিয়ে দিচ্ছি। তাই 10 মিনিট পর পর 1 মিনিট চালিয়ে দিচ্ছেন। স্যার আমার কাছে একটা মিটার রুটিং করে একটা ছোট ফ্যান আছে স্যার, 32 ইঞ্চির একটা ফ্যান আছে, 32 ইঞ্চিতে হয়ে যাচ্ছে। হবে 32 ইঞ্চির একটা ফ্যান? সায়েন্টিস্ট বলছি, সায়েন্টিস্টের মতো। আরে বাবা পাখির ওই যে এয়ারটা আছে, তার মধ্যে কতটা অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড কতটা আছে, অ্যামোনিয়া কতটা বিল্ড আপ হয়েছে, হিউমিডিটি কি আছে, তার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে হবে। 10 মিনিটে 2 মিনিটের জন্য ফ্যান চালিয়ে দিচ্ছি বন্ধ করছি, ফ্যান চালিয়ে দিচ্ছি বন্ধ করছি, কি করে হবে? এয়ার কোয়ালিটি খারাপ হবে, ডাইরেক্ট এফেক্ট পাখির উপরে না, ডাইরেক্ট এফেক্ট। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। লিটার পিসি ভাবে সব থেকে বড় প্রবলেম কি হয়? স্যার বর্ষাকালে লিটার একদম কুলিং প্যাডের ওখানে লিটার ভিজে গেছে, পুরো ভিজে গেছে। লিটার মশলা আমার কত দরকার? 15% টু 25%, এই রেঞ্জে লিটার মশলা খুব ভালো। সেজন্য আমরা কি করি, লিটার বিল্ড আপ করি ব্রুডিং এর সময়, বেশি করে লিটার দিয়ে দিই, স্পেস যখন এক্সপানশন করি আস্তে আস্তে সেই লিটারটাকে ইউজ করে 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 স্পেস এক্সপান্ড করি, কারণ লিটারের মশলার একটা লেভেলে আমি রাখতে চাইছি। কিন্তু যদি ভেন্টিলেশন কম হয়, লিটারের মশলা বেড়ে যাবে। বর্ষাকালে হাই হিউমিডিটি, তার সঙ্গে যদি কুলিং প্যাড চলে বা বৃষ্টির জলে ভিজে যায়, লিটার মশলা বেড়ে যাবে। আর যদি আমার ড্রিঙ্কার যা আছে, ড্রিঙ্কারের হাইট যদি ঠিকঠাক না থাকে, ড্রিঙ্কারে যদি নিপিলে যদি জলের প্রেশার ঠিকঠাক না থাকে, জল পড়ে যাবে তো নিপিল ড্রিঙ্কারে নিচ দিয়ে পুরো ভিজে যাবে। তো ড্রিঙ্কিং সিস্টেমটা আমার কিন্তু সেই লেভেলে লাগাতে হবে। প্রথম জিনিস একটা ওয়াটার প্রেশার চাই, যে ওয়াটার প্রেশার যদি ঠিকঠাক না যায় তাহলে কিন্তু পাখি ঠিকঠাক করে জল খেতে পারবে না। স্ট্যান্ডার্ড আমরা সবাই জানি কি স্ট্যান্ডার্ড? স্যার ফার্স্ট উইকে
ওয়াটার প্রেশার কম রাখতে হবে, সেকেন্ড উইক একটু বাড়াতে হবে, একটু বাড়াতে হবে, একটু ধরুন ফার্স্ট উইকে আমি কত 40 ml পার মিনিট পার ডিপিলে জল আসবে বা 45 ml পার মিনিটে জল আসবে, এরকম একটা ওয়াটার প্রেশার রাখতে হবে। এভরি উইক আমাকে সেটা 5-7 ml করে বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। ছোটবেলায় জলের প্রেশার বেশি আছে, 3 দিনের পাখি 5 দিনের পাখি ওর ঠোঁটে অত জোর নেই যে ঠোঁটে ও প্রেস করে কিন্তু জল খাবে, পারবেই না জল খেতে। বড় পাখিতে ওয়াটার প্রেশার কম আছে, কি হবে, ও হয়তো একটা পাখি জল খেতে গেছে, গিয়ে 4 থেকে 5 বার ও নিপিলটাকে ঠোকরাবে, যতটুকু জল বেরোবে খাবে। কিন্তু ও যদি সাফিসিয়েন্ট জল না পায়, ও কিন্তু 4-5 বার যতটুকু জল পেলো ততটুকুই খেয়ে চলে আসবে। স্যার ড্রিঙ্কার লাইন লাগিয়ে দিয়েছি, দারুণ। আচ্ছা, গিয়ে দেখবেন একটা ড্রিঙ্কার লাইনই লাগিয়ে দিয়েছে। ড্রিঙ্কার লাইনটাকে যে সোজা রাখার জন্য তাকে একটা গার্ড দিতে হবে, কোনো একটা মেটাল কোনো লাইন দিয়ে বা কোনো অবজেক্ট দিয়ে, সেটাই নেই। ডান দিক বাদিক সাতের মতো বেঁকে গেছে, ফ্লোরটাতে কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও উঁচু নিচু করে বসে আছে। তার ওয়াটার ট্যাঙ্ক আছে, কি পাইপলাইন লাগিয়েছে সে জানেই না, ওয়াটার প্রেশার স্যার জানি না। ঠিক আছে, বুঝে গেছি, তাকে আর ওয়াটার প্রেশার বুঝে লাভ নেই। অ্যাটলিস্ট ডিপি লাইনের মাথায়, এ মাথায় ও মাথায় একটা হেড কিট তো লাগবে, এ মাথায় ও মাথায় একটা এন্ড কিট লাগবে, যেটা দিয়ে আমি ওয়াটার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো। স্যার ইজি ফার্ম বানিয়ে দিয়েছি, রেজাল্ট কিন্তু সেই স্ট্যান্ডার্ডে আসছে না, কি করে আসবে? স্যার প্রচুর পরিমাণে স্পুনে জল আসছে, পাখি স্যার স্পুন থেকে খুব ভালো জল খাচ্ছে। আরে বাবা, এত কষ্ট করে এত টাকা খরচ করে নিপিল লাইন লাগাচ্ছে, কেন স্পুন থেকে জল খাবে? স্পুন থেকে জল খাবে মানে কি? ইনফেক্টেড, লিটার পড়ছে, ফিড পড়ছে, সব কিছু ধুলো ডাস্ট। তাহলে দিনে 2-3 বার করে স্যার পরিষ্কার করছে, ঘন্টা করছে, একদমই করছে না। তাহলে ওয়াটার প্রেশার যদি ঠিক থাকে, নিপিল লাইনের যদি হাইট ঠিক থাকে, কখনোই স্পুনে জল আসবে না, কখনো আসবে না। ঠিক আছে, ছোটতে আমি ওয়াটার প্রেশার কম রেখেছি, হাইট একটু নিচু রেখেছি, আসতে পারে, কিন্তু তারপরে 7 দিন পরে 10 দিন পরে নিপিলের স্পুনে কিন্তু জল আসা উচিত নয়। তো প্রেশার রেগুলেট করতে হবে, তার হাইট অ্যাডজাস্ট করতে হবে। এবং যদি আমি ঠিকঠাক করি, যে আমি যদি একটা ইনজেক্টর মানে মেডিসিন ইনজেক্টর যেগুলোকে বলা হয়, সেগুলো যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমার যে কোনো ওয়াটার মেডিকেশন, প্রপোর্শনেট লিকুইড ইনজেক্টর মেডিকেটর কি হয়, এই কিন্তু যদি জলে কোনো কিছু মেডিসিন দিতে হয়, তাহলে কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে ঠিকঠাক করে। এবং নিপিলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, যখনই আমি কোনো লিকুইড মেডিসিন আমি নিপিল লাইনে ইউজ করবো, আফটার ইউজ তা করতেই হবে, না হলে কিন্তু নিপিল লাইন চোখ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ওয়াটারটা 30 সেকেন্ডে আছে, মানে 1 মিনিট ধরলে এটা 40 সেকেন্ড। ফিডিং, ফিডটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম ইসি ফার্মে হয়তো অনেক ফার্মে, ম্যাক্সিমাম না অনেক ফার্মে আছে অটোমেটিক ফিডিং, মানে অদার যে ফিডিংটা আমরা করি, পারপাস একটাই, কোয়ালিটি কন্ট্রোল এবং মেজারমেন্ট ঠিকঠাক হবে, পাখির কাছে অ্যাভেলেবিলিটি হবে। এবং অটোমেটিক ফিডিং থাকলে, অদার ফিডিং থাকলে কি হবে, পার্সোনালি পাখিকে বেশি দিতে পারবো, স্পেস রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে। তো যে গল্পগুলো করলাম, কৃষিভাবে আমি লাগিয়ে দিয়েছি, ভেন্টিলেশন পুরো সিস্টেম লাগিয়ে দিয়েছি, কুলিং প্যাড লাগিয়ে দিয়েছি, সব লাগিয়ে দিয়েছি। কন্ট্রোলটা কে করবে? আমি দাঁড়িয়ে করবো? পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমার একটা ঠিকঠাক কন্ট্রোল প্যানেল দরকার, যে কিন্তু আমার পাখিকে প্রথম দিনে কি টেম্পারেচার চাই, কি হিউমিডিটি চাই, কি এয়ার স্পিড চাই, পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমাকে একটা কন্ট্রোলার দরকার। সেই কন্ট্রোলারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো একটা ইসি ফার্মের জন্য। অফ অন যদি করতে হয়, আমি গিয়ে অফ করে দেবো, অন করে দেবো হবে না। কারণ মানুষ 24 ঘন্টা ধরে 40 দিন ধরে সবকিছু ডাটা মনিটরিং করে সেটাকে কন্ট্রোল করতে পারবে না। যত কন্ট্রোল থ্রু মেশিন দিয়ে হবে, আমার কিন্তু কন্ট্রোল তত প্রিসাইজ হবে এবং পাখির কিন্তু